সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি ডাকাতি ব্যাংক ডাকাতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ইউনূস এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা গণভবন লুটপাট করেছিল। গণভবনকে গণ ডাকাতি করেছিল। এইবার তারা ব্যাংক ডাকাতি করেছে। কার? শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার গহনাগুলো ডাকাতি করার জন্য ব্যাংকে ইউনূস তার বাহিনী পাঠিয়েছিল। তো কথা না বাড়িয়ে আমি ফুটেজের অংশবিশেষ প্লে করে দেখাই, তারপর কেন করা হলো, কি কারণে করা হলো, আসলেই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে গহনা সঞ্চয় করে রেখেছিলেন বা গচ্ছিত রেখেছিলেন, সেই ব্যাপারেও আলোচনা করা যাবে। লেটস প্লে। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় দুটি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভোল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদক। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি থামলাম এইখানে, আমি মূল আলোচনায় যাই নাই। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, এই স্বর্ণের গহনাগুলো অবৈধ, এটি তারা কি করে প্রমাণ করলো? সেটাই তো প্রশ্ন। বাংলাদেশের মানুষ কি ব্যাংকে তাদের স্বর্ণ বা সোনার গহনা সঞ্চয় করে রাখে না, গচ্ছিত রাখে না? অবশ্যই রাখে। তাহলে ইজ অনারেবল প্রাইম মিনিস্টার ডিফারেন্ট ফ্রম আদার পিপল বা আদার সিটিজেন ইন বাংলাদেশ? উত্তর হচ্ছে না। তাহলে উনি উনার গহনাপত্রগুলো কেন ব্যাংকে জমা রাখবেন না? নিরাপত্তাজনিত কারণে রেখেছেন, কারণ উনার বাড়ি ঘর সব কিছু তছনছ করে দেওয়া হয়েছিল। রাখার জায়গা হিসাবে উনি ওই জায়গাতেই রেখেছেন। তো দুইটা লোকার যে ভাঙলো, ভাঙ্গার দৃশ্য দেখানো হয়েছে, কিন্তু দুইটা লোকার থেকে স্বর্ণালংকার বাহির করার দৃশ্য দেখানো হয় নাই। কেন? এটা কেন চাপিয়ে দেওয়া হলো? কারণ কি? কারণটা অবশ্যই যে তারা এইখান থেকে যে স্বর্ণের হিসাব দিয়েছে, এটা ভুল হিসাব হতে পারে। 832 ভরি স্বর্ণালংকার দুইটা ছোট সাইজের লকারে রাখা কি সম্ভব? এটা আমি দর্শক শ্রোতাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা উত্তর দেবেন। আচ্ছা, দুটো লকার ভেঙ্গে যে স্বর্ণালংকারগুলো বের করা হলো, কার পারমিশনে বের করা হয়েছে? এই স্বর্ণালংকারের গ্রাহককে নিশ্চয়ই উনার কাছে উনার চাবি আছে। উনার পারমিশন ছাড়া, উনার চাবি ছাড়া কেন তারা এই ডাকাতি করলো? এটা তো দিন দুপুরে, না, এটা তো রাতের বেলায় করা হয়েছে আমি শুনেছি। তাও দিনের বেলা না, রাতের বেলায়। কোনো সাংবাদিক এইখানে নিয়ে যাওয়া হয় নাই। আপনারা কি দেখতে পেয়েছেন? আমি দেখতে পাই নাই। তো রাতের বেলায় চুরি করে, ওইখানে তারা গিয়েছে ডাকাতি করার জন্য। ব্যাংক ডাকাতি, আমি এটাকে বলে ব্যাংক ডাকাতি। এরা হচ্ছে ডাকাতদের দল। তো এই ঘটনার পর থেকে আর বাংলাদেশের ব্যাংকগুলোর প্রতি কি মানুষের আস্থা থাকবে, ইমান, বিশ্বাস থাকবে? আমাকে বলুন। এই বিশ্বাসটা ভঙ্গ করেছে বিশ্বাসঘাতক ইউনূস। বিষয়টা ক্লিয়ার। তো উনি সোনা রাখতে পারেন কি না পারেন না, এই ব্যাপারে আমি আলোচনা করব। এখানে বলা হয়েছে যে এইগুলো ছিল অবৈধ গহনা বা স্বর্ণালংকার। এটা কি সত্য? তা প্রমাণ করব পরে। আচ্ছা, দেখুন, যখন কড়াইল বস্তিতে আগুন দেওয়া হয়েছিল, ঠিক সেই সময়টাতে রাতের বেলা, খুব সম্ভবত, আমি যতদূর জানতে পেরেছি, এটা রাতের বেলা করা হয়েছে।
রাতের বেলা গিয়ে ব্যাংকে হানা দেওয়া হয়। তো রাতের বেলা কারা কোন জায়গায় হানা দেয় আপনারা তো জানেন। রাতের বেলায় চোর ডাকাত এরা ঘুরে বেড়ায়। আমি যতদূর জানতে পেরেছি এটি রাতের বেলা করা হয়েছিল। আমার ভুল হলে আমি অ্যাপোলজি স্বীকার করে নিচ্ছি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, গেল 17 মাস যাবত এই স্বর্ণালঙ্কারের কোনো হদিস পাওয়া গেল না। হঠাৎ করে বাংলাদেশের একটি ব্যাংকে গিয়ে সোনার খনি আবিষ্কার করা হলো। কারণটা কি? এই 17 মাস যাবত এই সোনার ব্যাপারে তারা বা স্বর্ণালঙ্কারের ব্যাপারে তারা কেন কোনো কিছু করে নাই? হঠাৎ করে কড়াইল বস্তিতে যখন আগুন দেওয়া হলো, এই সময়টাতে সোনা উদ্ধারের কাজ তারা শুরু করে দিল, মানে ব্যাংকে গিয়ে ডাকাতি করা শুরু করে দিল। কারণ কি? কারণ একটাই, সেটি হলো কড়াইল বস্তিতে যে আগুন দেওয়া হয়েছে সেটি থেকে মানুষের দৃষ্টি এই এই ব্যাংকের দিকে নিয়ে আসার জন্য এই কাজটি করা হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসল কারণ। দেখুন, 17 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দেওয়া হয়েছিল, ওই রায়ের দিন বাংলাদেশের বন্দরগুলোকে বিদেশি শক্তির হাতে ফাইনালি চুক্তি করে বিক্রি করে দেওয়া হয়। তো 17 তারিখ রায়ের দিন এই ঘটনাটি ঘটানো কেন হয়েছিল? এর কারণ হলো যে এই চাঞ্চল্যকর রায় নিয়ে দেশে বিদেশে হৈ হুল্লোড় শুরু হয়ে যাবে, আর ওইদিকে মানুষ এগুলোর প্রতি ব্যস্ত থাকার কারণে মোক্ষম সুযোগ হবে বাংলাদেশের বন্দরগুলোকে ওই দিন চূড়ান্তভাবে চুক্তি করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার। আবার এই দিন মানে ওই রায়ের দিন শুধুমাত্র রায় ছিল যে এমনটি না, ওই দিন ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙ্গার জন্য মানে তারা তাদের পেটুয়া বাহিনীদেরকে পাঠিয়েছিল, যাতে করে ওই দিকেও মানুষের নজরটা যায়, আর ওই ফাঁকে তারা তাদের আসল কাজটা করে ফেলে। তো আমি এইখানে যেটি আলোচনা করতে চাচ্ছি, একটু খেয়াল রাখুন, কুড়াইলে আগুন দেওয়া হলো কেন? দেখুন, 2024 সালের নভেম্বর মাস থেকেই তারা কুড়াইলের প্রতি নজর দিয়েছিল, কুড়াইল বস্তির প্রতি নজর দিয়েছিল। আইসিটি খাতের সংস্কার নিয়ে একটি সেমিনার হয়। এই সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি সৈয়দ আলমাস কবির স্পষ্টত বলেছিলেন, কুড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণ করা হবে, আর এটি করার জন্য এই কুড়াইল বস্তিবাসীদেরকে উচ্ছেদ করতে হবে, এবং উচ্ছেদের মোক্ষম সুযোগ হচ্ছে এই সরকারের সময়, এবং এটিকে তিনি বিরল সুযোগ হিসাবে উপস্থাপন করেছেন। বিষয়টা বুঝতে পেরেছেন তো? বিরল সুযোগ কেন বললেন? তিনি বুঝাতে চেয়েছেন যে নির্বাচিত সরকারের অধীনে বস্তিবাসীদেরকে উচ্ছেদ করা সম্ভব না, কারণ নির্বাচিত সরকার বস্তিবাসীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইবে, আর যেহেতু ইউনূসের সরকার অনির্বাচিত সরকার, তার পক্ষে এটি করা সম্ভব। তো এই উদ্দেশ্যেই কুড়াইল বস্তিতে আগুন দেওয়া হয়। আর দেখুন, যেদিন দুপুরবেলা কুড়াইল বস্তিবাসীদের কাছে উকিল নোটিশ বা আইনি নোটিশ পাঠানো হয় যে তারা যাতে এই বস্তি খালি করে বা বস্তি থেকে চলে যায় দুপুরে। তখন রাতের বেলা কুড়াইল বস্তিতে আগুন লেগে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় 2 + 2 = 4, 2 ও 2 4 মিলে যায়। একদম ক্লিয়ার তো নাকি? তো এই আগুন দেওয়ার পিছনে কারণটাই এটাই ছিল, এবং এই আগুন দিয়ে
মানে মানে বাংলাদেশের একমাত্র অগ্নিপুরুষ, ডক্টর ডাকাত ইবলিস হবিস, মানে সরি, আমার মুখ তো চামড়ার মুখ, তেড়া বেঁকা হয়ে যায়। ইনুস, ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করিয়েছে। হ্যাঁ, সারা বাংলাদেশে তাকে আমি অগ্নিপুরুষ নাম দিলাম আজ থেকে। সারা বাংলাদেশে এই অগ্নিপুরুষ অগ্নিসংযোগ করে যাচ্ছে। ঠিক আছে, তো এইবার আমি একটা কথা বলি। রাতের বেলায় কারা কারা মানুষের বাড়ি ঘরে গিয়ে আগুন দেয়, ব্যাংক লুটপাট করে, চুরি চামারি করে? আপনারা তো বুঝতেই পারছেন। রাতের বেলায় কাদের তৎপরতা বেড়ে যায়? চোর ডাকাতদের তৎপরতা বেড়ে যায়। এই চোর ডাকাতরা রাতের বেলা লুটপাট, অগ্নিসংযোগ এইগুলো করেছে। গেল এইটা। তো এইভাবে বিভিন্ন নাটক তারা তৈরি করে যাচ্ছে এবং নাটকের স্ক্রিপ্টগুলো মানে ফেল মারছে। এইবার দেখবেন খালেদা জিয়া যখন মারা যাবে তখন আরেকটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। মানুষ খালেদা জিয়ার মৌত উপলক্ষে কি করবে? ব্যতিব্যস্ত থাকবে। ওই ফাঁক দিয়ে ইউনূস আরেকটা কাজ করে ফেলবে। তো এইবার আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গহনাগুলো নিয়ে। এইগুলো কি বৈধ না অবৈধ, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি দেশবাসীর কাছে একটি বিচার দিলাম। সেটি হলো যে একজন প্রধানমন্ত্রীর গচ্ছিত সোনার, ব্যাংকে গচ্ছিত সোনার উপর হামলা চালানো, এটি কোন অধিকারে তারা করলো? উনি ব্যাংককে বিশ্বাস রেখে উনার স্বর্ণালংকারগুলো জমা রেখেছিলেন, আর এগুলোর উপর হানা দিয়েছে ইউনূসের হানাদার বাহিনী। তাহলে কি ব্যাংকের উপর আর কোনো মানুষের আস্থা থাকবে? এটা তো দিন দুপুরে আমানত খেয়ানত করার মতো। আচ্ছা, এইবার আসি উনার স্বর্ণালংকারের ব্যাপারে বা গহনাগুলোর ব্যাপারে। এই গহনাগুলো 1914 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদি নানি মায়ের গহনা হিসাবে বংশ পরম্পরায় প্রাপ্ত। ঠিক আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ের গহনা, কামাল জামালের বিয়ের সময় প্রাপ্ত গহনা এখানে রাখা ছিল, এই ব্যাংকে রাখা ছিল। আচ্ছা, সরকার কর্তৃক 1981 সালের 12 জুন মাসে 32 নম্বর সড়কের বাড়িটি হস্তান্তর করার সময় গহনাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়েছিল। সেই সময় লকার ভাড়া করে সব গহনা ওইখানে রাখা হয়েছে। পুতুলের বিয়ের গহনাও এই লকারে রাখা ছিল। সোনার গহনা যখন যে দামে কেনা হয়েছে বা বাজারে সোনার যে দাম থাকে সেই দামকে ধার্য করে সব সময় জাকাত দেওয়া এবং ইনকাম ট্যাক্স দেওয়া হতো। ঠিক আছে, 2007 সালে যখন সম্পদ বিবরণী দেওয়া হয় তখনও এই সম্পদের হিসাব দেওয়া হয়েছিল। সাধারণত সোনার গহনার ব্যাপারে যখন যে সালে ক্রয় করা হয় তখনকার সেই দামই ধরা হয়ে থাকে, আর সেই দাম ধরেই জাকাত এবং আয়কর দেওয়ার নিয়ম রয়েছে। এই গহনা নিয়ে 1981 সালে বিএনপি সরকারও এক ধরনের হইচই শুরু করে দিয়েছিল। আজ আবার সেই গহনাগুলো নিয়ে অসাংবিধানিক অবৈধ ইউনূস সরকারের আস্ফালন দেখা যাচ্ছে। তো বিষয়টা কি বুঝলেন? আমি এই তথ্য বা ইনফরমেশন আমি কালেক্ট করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে এই গহনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সম্পদ ছিল না। এই গহনাগুলো তার পারিবারিক সম্পদ। এখানে তার এই গহনাগুলো তার কাছে বংশ পরম্পরায় এসেছে। সুতরাং এটি তো পুরা ফ্যামিলির মানে গহনা, পুরা ফ্যামিলির মানুষের গহনাগুলো এখানে রয়েছে, ঠিক না? এখানে পুরা ফ্যামিলির মানুষের গহনাগুলো রয়েছে। তাহলে এটা অবৈধ হয় কিভাবে? আমি বুঝলাম না। ডাজ ইট মেক সেন্স টু ইউ এট অল? নো। তো এইভাবেই এইরকম হচ্ছে। দর্শক শ্রোতারা, আমি আপনাদের
সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আর আরেকটি কথা এইখানে বলতে হচ্ছে, সেটি হলো যে এতদিন পরে কেন সোনার খনি ব্যাংকে আবিষ্কার করার প্রয়োজন পড়ল, আগে কেন হলো না? তো এরা তন্ন তন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার চেষ্টা করতেছে, বা কোনো দুর্নীতি পায় কিনা সেটি ডিগিং আপ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। ব্যাংকে ওনার টাকা পয়সার হিসাব নিতে গিয়ে মাত্র কয়েক লাখ টাকা পাইছে, তারা দাবি করছে, সত্য কিনা জানি না। কিন্তু ইউনূসের ব্যাংকে যে কোটি কোটি টাকা পড়ে আছে সেই ব্যাপারে তাদের কোনো খেয়াল নাই, নজরদারি নাই। তো দর্শক শ্রোতারা, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এই ডাক সর্দার ইউনূস এখন ব্যাংক ডাকাতি করা শুরু করে দিয়েছে। এর থেকে সাবধান। কোন দিন আপনার বাড়িতে এসেও আপনার সিন্দুক ভেঙে দেখবে যে আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা, দাদা, দাদি, নানির সোনাগুলো বৈধ কিনা। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এদের বাস্তবতা। সবাই ভালো থাকবেন। ইউনূস হটাও, দেশ বাঁচাও। থ্যাংক ইউ।